হচ্ছে কি লোকেশন ফ্যাসিলিটিস। তার মানে কি একটা লোকেশন থেকে আমরা কি কি ধরনের ফ্যাসিলিটিস পেয়ে থাকি। চ্যাপ্টারের কন্টেন্টগুলো দেখেন। ইন্ট্রোডাকশন, যেখানে আমরা লোকেশন রিলেটেড ডেফিনেশন দেখতে পারবো। সেকেন্ড ওয়ান হচ্ছে ডমিনেন্ট ফ্যাক্টরস ইন ম্যানুফ্যাকচারিং, ডমিনেন্ট ফ্যাক্টরস ইন সার্ভিসেস অ্যান্ড লোকেশন ক্যালকুলেশন। এই চ্যাপ্টারটা খুবই ছোট, জাস্ট দুইটা থিওরি পড়বো আর একটা ম্যাথ পড়বো। আচ্ছা, এই চ্যাপ্টার স্টার্ট করার আগে আমাকে একটু বলেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর সার্ভিস কোম্পানির মাঝে কি কোনো পার্থক্য আছে কিনা। একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির লোকেশন কেমন হওয়া উচিত আর সার্ভিস কোম্পানির লোকেশন কেমন হওয়া উচিত, ডিফারেন্স কি থাকা উচিত কোনো? আচ্ছা, ম্যানুফ্যাকচারিং কোম্পানি কোনগুলো? প্রোডাকশনের সাথে কানেক্টেড, প্রোডাক্ট নিজেরা প্রডিউস করে সেটা কাস্টমারকে সার্ভ করে। আর সার্ভিস লাইক ইউনিভার্সিটি কাস্টমার নিডস আর হসপিটাল, মানে ইনস্ট্যান্ট ডিমান্ড, তারা কোনো প্রোডাকশনে যায় না, ইনস্ট্যান্ট তারা কি সার্ভিসটা প্রোভাইড করে। ঠিক আছে, এই যে লোকেশনের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং কোম্পানির লোকেশন যে পার্সপেক্টিভ সেটা একরকম হয়, আর সার্ভিস কোম্পানির যেই লোকেশন পার্সপেক্টিভ সেটা একটু ডিফারেন্ট হয়। সো আমাদের দুইটা সাইড থেকে ডমিনেন্ট ফ্যাক্টরগুলো দেখতে হবে। ডমিনেন্ট ফ্যাক্টর কি? যে ফ্যাক্টরগুলো লোকেশনকে ডমিনেট করে, মানে যে প্রভাব বিস্তার করে, যে ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে একটা অর্গানাইজেশন লোকেশন চুজ করে থাকে, সেগুলোকে বলা হয় কি ডমিনেন্ট ফ্যাক্টর। Here is the definition of location. Facility location কি বলা হচ্ছে দেখেন, the process of determining geographic sites for a firm's operation. এটা মানে কি, কোন একটা ফার্ম তারা যেই ধরনের অপারেশনই করুক না কেন, তাদের বিজনেসটা যেটাই হোক না কেন, সেটার জন্য তারা সাইট ঠিক করবে। সাইট বলতে কি বোঝাচ্ছে, কোন একটা প্লেস যেখানে তারা বিজনেসটা অপারেট করবে। লোকেশন ফ্যাসিলিটি মানে এটাই, যে প্রসেসের মধ্যে দিয়ে এই সাইটটা ডিটারমিন করা হয় বা লোকেশনটা ডিটারমিন করা হয়, সেটাকে আমরা বলবো কি লোকেশন ফ্যাসিলিটি অর ফ্যাসিলিটি লোকেশন। এই ফ্যাসিলিটি লোকেশনের সাথে আরেকটা জিনিস কানেক্টেড। অনেক সময় আমরা এরকম দেখি না যে মেইন যে অর্গানাইজেশন সেখান থেকে ডিস্ট্রিবিউশন করা পসিবল হচ্ছে না, তখন কি করা হয়, কাস্টমারের কাছে, কাস্টমার আশেপাশে আছে এইরকম কোনো একটা জায়গায় ব্রাঞ্চ ওপেন করা হয়। অনেক ব্রাঞ্চেস আছে এরকম একটা অর্গানাইজেশন, এক্সাম্পল দেন তো। অনেক ব্যাংকও আছে বাংলাদেশে, অনেক ব্যাংক, ফর এক্সাম্পল সোনালী ব্যাংকের ব্রাঞ্চেস কিন্তু অনেক। আর যদি কমার্শিয়াল ব্যাংকের কথা চিন্তা করি সেটা তো গভর্নমেন্ট ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকের কথা যদি চিন্তা করি প্রাইভেটের ক্ষেত্রে, সেখানে ইসলামী ব্যাংকের অনেক ব্রাঞ্চেস আছে। এটা কেন করেছে তারা? তাদের তো একটা মেইন হেড অফিস আছে, কিন্তু শুধু হেড অফিস দিয়ে পুরো বাংলাদেশের বা কাস্টমার যেখানে যেখানে আছে সেই প্লেসের প্রত্যেকটা কাস্টমারকে সার্ভিস দেওয়া পসিবল না। দ্যাটস ওয়াই দে ওপেন, এক্স্যাক্টলি দ্যাটস ওয়াই দে ওপেন ডিফারেন্ট ব্রাঞ্চেস ইন ডিফারেন্ট প্লেসেস। এটা কি বলা হয় ডিস্ট্রিবিউশন সেন্টার। Distribution center definition-টা দেখেন, a warehouse or stocking point where goods are stored for subsequent distribution to manufacturers, wholesalers, retailers and customers. তাহলে আমরা ডিস্ট্রিবিউশন সেন্টার কি বলছি, যেখানে প্রোডাক্ট ইনভেন্টরি করে রাখা হয় আর স্টোর করে রাখা হয়। এই স্টোরেজ প্রোডাক্টটা কাদেরকে পরে সেন্ড করা হয়, সাবসিকুয়েন্ট ডিস্ট্রিবিউশন টু ফার্দার ম্যানুফ্যাকচারার। ঠিক আছে, র ম্যাটেরিয়ালস যারা স্টোর করে রাখে তারা কি ম্যানুফ্যাকচারার, যারা র ম্যাটেরিয়ালস ইউজ করে পরবর্তীতে যে ম্যানুফ্যাকচারাররা প্রোডাকশনে যাবে তাদেরকেও দিতে পারে প্রোডাক্ট। দেন হোলসেলার, রেডি প্রোডাক্ট আছে, হোলসেলাররা সেটা পারচেজ করে নিয়ে যাবে, তাদেরকে দেওয়া যেতে পারে। রিটেইলারও হতে পারে, কাস্টমারও হতে পারে। দেখেন প্রত্যেকটা স্টেপে কিন্তু কি করা হচ্ছে, স্টোরেজ মেনটেন করা হচ্ছে। ম্যানুফ্যাকচারার যারা, তারা প্রোডাকশন কমপ্লিট করার পর হোলসেলারদের জন্য প্রোডাক্ট স্টোর করে রেখে দেয়। হোলসেলাররা আবার কাদের জন্য প্রোডাক্ট স্টোর করে, রিটেইলারদের জন্য। রিটেইলাররা আবার আলটিমেট কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য তারাও প্রোডাক্ট স্টোর করে রেখে দেয়। এই যে স্টোরেজ সেন্টারটা, এটাও কিন্তু একটা লোকেশন ফ্যাসিলিটির আন্ডারে পড়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই দুটো পয়েন্ট নিয়ে কোনো প্রবলেম আছে? আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। Here are the dominant factors in manufacturing company. একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমরা কি বুঝি, প্রোডাকশন, কোন একটা প্রোডাকশন থেকে শুরু করে একেবারে এন্ড প্রোডাক্ট প্রডিউস করা পর্যন্ত
ফুল কাজটা কি করা হয়, ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে করা হয়। এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানি সামটাইমস নিজেরাই কি করে, কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দেয় বা সাপ্লাই চেনের মাধ্যমে প্রোডাক্টটা আলটিমেট কাস্টমারের কাছে যায়। এখন আমরা দেখব কোন কোন ফ্যাক্টরগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানির লোকেশন সিলেকশনে ডমিনেট করে, প্রভাব বিস্তার করে। প্রথমটা কি, ফেভারেবল লেবার ক্লাইমেট। এখানে অনেক লেখা দেখছেন, ঠিক আছে, আমি আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেইন করব। আপনারা চাইলে এখান থেকে পড়েও লিখতে পারেন, বা আমি যেভাবে এক্সপ্লেইন করছি দেন সেটা নিজের ভাষায় ইজি করে আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, জাস্ট যে পয়েন্টটা কি পয়েন্টটা সেটা মনে রাখলেই হবে। ফেভারেবল লেবার ক্লাইমেট, এই জিনিসটা কি বলতে পারে, লেবার ইন্টেন্সিভ যেই অর্গানাইজেশনগুলো আছে, ফর এক্সাম্পল গার্মেন্ট ফ্যাক্টরি লেবার ইন্টেন্সিভ বিজনেস না? এখানে কি জাস্ট মেশিন টুলস দিয়ে কাজ করা যায়? কখনো পসিবল না। গার্মেন্ট ফ্যাক্টরি লেবার ইন্টেন্সিভ। আপনি যদি আপনার লোকেশন অর্গানাইজেশনে স্পেশালি গার্মেন্ট ফ্যাক্টরি এক্সাম্পল যদি ধরি, এমন একটা পজিশনে যদি সেট আপ করা হয় যেখানে চিপ লেবার পাওয়া যায়, তাহলে তারা কি করতে পারবে, লোকেশনের ক্ষেত্রে একটা ফ্যাসিলিটি পাবে না? সিমিলার আরেকটা গার্মেন্ট কোম্পানি এমন একটা লোকেশনে তাদের অর্গানাইজেশনকে সেট আপ করলো যেখানে ইজিলি লেবার পাওয়া যায় না, ফ্যাসিলিটি পাবে তাহলে কোন অর্গানাইজেশন? যে কাছে লেবারের কাছে আছে প্রথম অর্গানাইজেশন। এই জন্য অর্গানাইজেশন তাদের আগে চিন্তা করতে হয় যে তাদের কী ধরনের কাজ। যদি সেটা লেবার ইন্টেন্সিভ কাজ হয় তাহলে সেটা ক্লাইমেটটা কীরকম আশেপাশে যেখানে তারা প্ল্যানিং করছে অর্গানাইজেশনটা সেট আপ করার, তখন ওইরকমভাবে তারা চিন্তা করে চিপ লেবার পাওয়া যায় কিনা বা লেবার অ্যাভেলেবিলিটি আছে কিনা। একটু পড়ি আমরা কি লিখছে। A favorable labor climate may well be the most important factor for labor-intensive firms in industries such as textiles, furniture, and consumer electronics. Labor climate is a function of wage rates, training requirements, attitude toward work, worker productivity, and union strength. আচ্ছা, তাহলে এখানে কি বলেছে? আচ্ছা, এটা বলেন তো, সার্ভিস কোম্পানিগুলো লেবার ইন্টেন্সিভ হয় নাকি ক্যাপিটাল ইন্টেন্সিভ হয়? সার্ভিস কোম্পানি, এনি কাইন্ড অফ সার্ভিস কোম্পানির কথা বলছি, এগুলো লেবার ইন্টেন্সিভ হয় নাকি ক্যাপিটাল ইন্টেন্সিভ হয়? কোর্স লেবার ইন্টেন্সিভ। আপনি সার্ভিস ইনস্ট্যান্ট দিচ্ছেন, কোনো একজন লেবার বা এমপ্লয়ি যদি সেখানে উপস্থিত না থাকে সে কি সার্ভিসটা দিতে পারবে, প্রোভাইড করতে পারবে? মেশিন, যদি মেশিন দিয়ে সার্ভিস প্রোভাইড করা হয়, মেশিন অপারেশনের জন্যও তো একজন এমপ্লয়ি প্রয়োজন হয়। সো এই টাইপের লেবার ইন্টেন্সিভ, সেটা সার্ভিসের ক্ষেত্রে আবার বিষয়টা আসবে পরে, কিন্তু আমরা এখন যেহেতু ম্যানুফ্যাকচারিংয়ের কথা চিন্তা করছি, তাহলে লেবার ইন্টেন্সিভ যেই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো আছে, যেমন এখানে এক্সাম্পল কী কী দিয়েছে, টেক্সটাইল, ফার্নিচার অ্যান্ড কাস্টমার ইলেকট্রনিক্স, এই টাইপের যেই ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো লেবার ইন্টেন্সিভ ধরা হয়। এবং এগুলো কি করতে হবে, এমন একটা ক্লাইমেটে তাদের লোকেশনটা ফিক্সড করতে হবে যেখানে লেবার ইজিলি অ্যাভেলেবল, এবং যখনই আমরা কি জানি সাপ্লাইটা বেশি থাকে তখন প্রাইসটা কি হয়ে যায়, কমে যায়। যখন লেবার সাপ্লাই বেশি থাকবে আমরা চিপ প্রাইসে লেবার কি করতে পারবো, অর্গানাইজেশনে নিয়ে আসতে পারবো। সেকেন্ড ওয়ান হচ্ছে প্রক্সিমিটি টু মার্কেটস। মার্কেট কি বলেন তো, মার্কেট কাকে বলে? মার্কেটের খুব সুন্দর একটা ডেফিনেশন আছে। মার্কেট কাকে বলে? যেখানে হচ্ছে আপনার মোটামুটি কাস্টমার গ্যাদারিংটা বেশি থাকে। মার্কেট কথাটা বললে সবাই এই স্পেস বা প্লেস ওয়ার্ডটা ইউজ করে। মার্কেট ইজ নট এ প্লেস, মার্কেট ইজ নট এ স্পেস। মার্কেট তাহলে কাকে বলে? হোয়াট ইজ মার্কেট? আপনারা কি মার্কেটিং করেছেন? Then it should be known. কারো কোনো আইডিয়া আছে হোয়াট ইজ মার্কেট? Market can be any place, any situation, anything. যেখানে potential buyer and seller. This can be also marketplace. মার্কেট হতে হবে এমন কোনো একটা প্লেসের সাথে যায়, অবশ্যই একটা প্লেস, কিন্তু সেই প্লেসে potential buyer and seller থাকতে হবে। এটা
খুব স্পেসিফিক একটা প্লেস হতে হবে যে না ওই জায়গাটাতে গিয়েই আমাদের ওই জায়গাটাকে আমরা স্পেসিফিক্যালি মার্কেট বলবো। ইটস নট লাইক দ্যাট। মার্কেট ইজ আ সেট অফ পটেনশিয়াল বায়ার অ্যান্ড সেলার। ইউ ক্যান নোট ইট ডাউন। তাহলে মার্কেটের ডেফিনেশনটা কি? আমরা দেখেন প্রক্সিমিটি টু মার্কেট এটা করব, কিন্তু তার আগে তো জানতে হবে মার্কেটটা কি। এখন আমরা কি দেখতে পাচ্ছি? মার্কেট ইজ আ সেট অফ পটেনশিয়াল বায়ার অ্যান্ড সেলার। এখন আমরা বুঝবো যে প্রক্সিমিটি টু মার্কেট মানে কি বোঝাচ্ছে। প্রক্সিমিটি টু মার্কেট মানে কি? পটেনশিয়াল বায়ার অ্যান্ড সেলারের প্রক্সিমিটি মানে হচ্ছে নোইং, কাছাকাছি থাকা। প্রক্সিমিটি মানে কি সবাই বলেন? কাছাকাছি থাকা। এখন আমরা তাহলে প্রক্সিমিটি টু মার্কেট মানে কি? পটেনশিয়াল বায়ার অ্যান্ড সেলারের কাছাকাছি থাকা। তাহলে যখন লোকেশন রিলেটেড কোনো একটা অর্গানাইজেশন ডিসিশনে যাবে, তাদের কি করতে হবে? তাদের এমন একটা লোকেশন সিলেক্ট করতে হবে যেটা মার্কেটের কাছাকাছি, দ্যাট মিন্স সেলার অ্যান্ড বায়ারের কাছাকাছি। তাহলেই তারা কি করতে পারবে? ইজিলি প্রোডাক্টটা সাপ্লাই করতে পারবে। ওকে, একটু দেখেন কি লিখেছে। আফটার ডিটারমিনিং ওয়্যার দ্য ডিমান্ড অফ সার্ভিসেস অ্যান্ড গুডস ইজ গ্রেটেস্ট। প্রথমে ডিটারমিন কি করতে হবে? যেই জায়গাটাতে প্রোডাক্টের ডিমান্ড সবচেয়ে বেশি, এটা ডিটারমিন করার পর কি করবে? ম্যানেজমেন্ট মাস্ট সিলেক্ট আ লোকেশন ফর দ্য ফ্যাসিলিটি দ্যাট উইল সাপ্লাই দ্যাট ডিমান্ড। এমন ধরনের ফ্যাসিলিটি বা লোকেশন সিলেক্ট করতে হবে যেটা ওই ডিমান্ডকে 100% সাপ্লাই করতে পারে। আচ্ছা, কোন একটা প্রোডাক্টের ডিমান্ড ধরেন একটা অর্গানাইজেশনে 100 ইউনিট পার ডে ফর এক্সাম্পল। এখন ওই অর্গানাইজেশনটা 100 ইউনিট কি করতে পারছে না, ফুলফিল করতে পারছে না, বিকজ অফ ইটস লোকেশন। লোকেশনটা এমন জায়গায় যে তার প্রতিদিন 100 ইউনিট করে ডেলিভারি দেওয়া পসিবল হচ্ছে না, সে 50 ইউনিট করে দিচ্ছে। তাহলে সে প্রতিদিন 50 ইউনিট কম সেল করছে না, তার ডিমান্ড হাই। There is a chance to get more profit by selling those products as well, but because তাদের লোকেশনটা খুব একটা ভালো সিচুয়েশনে না, ভালো প্লেসে না, that's why they cannot fulfill the full demand of their product. এখানে কিন্তু একটা গ্যাপ থেকে যাচ্ছে। যখন কাস্টমার অর্ডার করে প্রোডাক্ট পাবে না, তখন কিন্তু তারা কম্পিটিটর কোন একটা অর্গানাইজেশনের কাছে সুইচ করবে। তাহলে কি তারা একসাথে তাদের প্রফিট হারাচ্ছে এবং তাদের যে কাস্টমার সেটাও হারাচ্ছে। এই জন্য কি করতে হবে? আগে তো চুজ করবে যে ডিমান্ড কোথায় সবচেয়ে বেশি। ডিমান্ড চুজ করার পর এমন একটা লোকেশন সিলেক্ট করতে হবে যে লোকেশনের থেকে ফুল ডিমান্ডটা কমপ্লিট করা পসিবল। এই জন্য এটাকে বলেছে কি? প্রক্সিমিটি টু মার্কেট। প্রক্সিমিটি মানে কি? কাছাকাছি থাকা। আচ্ছা, ইমপ্যাক্ট অন এনভায়রনমেন্ট আপনি বলছিলেন। একটা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট থাকে। অর্গানাইজেশনটা কি ধরনের বিজনেস করছে এবং ওই বিজনেসের জন্য এনভায়রনমেন্ট, আশেপাশের পরিবেশটা কেমন হওয়া উচিত সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। সব ধরনের অর্গানাইজেশন সব লোকেশনে কি অর্গানাইজেশন সেট আপ করতে পারে না। ফর এক্সাম্পল, একটা ইউনিভার্সিটির কথা চিন্তা করলাম। ইউনিভার্সিটি এমন একটা প্লেসে সিচুয়েটেড যেখানে স্টুডেন্টরা ইজিলি কি করতে পারবে না, যাতায়াত করতে পারবে না, বা স্টুডেন্টদের জন্য একটু টাফ। তাহলে কি ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা আসবে না। সো ইউনিভার্সিটির কি করতে হবে? এমন একটা লোকেশন সেট আপ করতে হবে যেখানে স্টুডেন্টরা ইজিলি আসতে পারবে, পড়াশোনা করতে পারবে, তাদের কোনো প্রবলেম হবে না। As the focus on sustainability has increased, firms are looking to recognize the impact of the location decisions on the environment. আমরা যেটা বললাম যে এনভায়রনমেন্ট দেখে কি করতে হবে? ডিসিশন নিতে হবে, কিন্তু উল্টাটাও হয়। আমাদের যে বিজনেস সেটা আমাদের আশেপাশের পরিবেশটাকে কিরকম ইমপ্যাক্ট করছে, কতটুকু প্রভাব বিস্তার করছে সেটাও কিন্তু এই টাইপের অনেক অর্গানাইজেশন আছে না, যাদের প্রতিনিয়ত অনেক গার্বেজ বের হয়। সেটা যদি একটা সিটির মিড পয়েন্টে হয়, এটা কি কন্ডাক্ট করা পসিবল? অবশ্যই সেটা কোথায় হতে হবে? একটা আউটসাইড অফ দ্য সিটি, যেখানে মানুষের যাতায়াত কম। এই টাইপের, কারণ কি অর্গানাইজেশন জাস্ট সেট আপ করে দিলেই হবে না। এই টাইপের অর্গানাইজেশনগুলো যদি ইন দ্য মিড অফ দ্য সিটি তারা সিচুয়েটেড হয়,
তারা সাস্টেইন করতে পারবে না। এনভায়রনমেন্টের সাথে সাস্টেইনেবিলিটি ওয়ার্ডটা কানেক্টেড। সাস্টেইনেবিলিটি মানে কি? টিকে থাকা, স্থায়িত্ব, ঠিক আছে? যদি কোনো একটা অর্গানাইজেশন লং টাইম বিজনেস রান করতে চায় তাদের জন্য অবশ্যই এনভায়রনমেন্টকে ইম্পর্টেন্স দিতে হবে। আশেপাশে এনভায়রনমেন্টের যে পজিটিভ সাইডগুলো বা এনভায়রনমেন্টে ইম্প্যাক্ট ফেলবে এরকম নেগেটিভ কোনো কিছু যদি থাকে সেটা যদি তারা কন্টিনিউ করে তারা লং টাইমের জন্য বিজনেসটা কি করতে পারবে না, রান করতে পারবে। ওকে, কোয়ালিটি অফ লাইফ। কোয়ালিটি অফ লাইফ আগে আমরা একটু পড়ি, দেন আমরা বলছি। Good schools, recreational facilities, cultural events, and an attractive lifestyle contribute to quality of life. This factor can make the difference in location decisions. কি বলেছে? কোয়ালিটি অফ লাইফ বলতে কি বোঝাচ্ছে? গুড স্কুলিং, রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস। রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস মানে কি? এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, কালচারাল ইভেন্টস, দেন অ্যান অ্যাট্রাকটিভ লাইফস্টাইল। এই সব কিছু মিলিয়ে কোয়ালিটি অফ লাইফ এনশিওর করা হয়। যে লোকেশনটাতে অর্গানাইজেশন সেট আপ করা হচ্ছে সেই লোকেশনের যে আশেপাশে মানুষ আছে তাদের কোয়ালিটি অফ লাইফ কেমন, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং কেমন, সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ কি, আমি আমার প্রোডাক্টটা তাদের কাছে সার্ভ করছি সেটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টের ওই রকম স্ট্যান্ডার্ড মেনটেন করা পসিবল না। হাইলি স্ট্যান্ডার্ডাইজ যদি কোনো একটা লোকেশনে অর্গানাইজেশন সেট আপ করা হয় তাহলে তাদের ডিমান্ড, তাদের ডিজায়ার ওয়াইজ ফুলফিল করার জন্য কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি সেরকমভাবে এনশিওর করতে হবে। এবং সেই সাথে অর্গানাইজেশনের যে এমপ্লয়িজরা আছেন তাদেরকেও কিন্তু দেখেন একটা অর্গানাইজেশন যখন সেট আপ করা হয় নর্মালি যে এমপ্লয়িজরা আসে এরকম চিন্তা করা হয় আশপাশ থেকে কিন্তু মোটামুটি নর্মাল সেন্সে এই জিনিসটা হয় যে একটা অর্গানাইজেশনে যে এমপ্লয়িজরা কাজ করছে তারা মোটামুটি আশেপাশের এরিয়াতে থেকে ট্রান্সপোর্টেশনের যে প্রবলেমটা সেটা দূর করার জন্য, স্পেশালি ইন আ কান্ট্রি লাইক বাংলাদেশ। সো সেই ক্ষেত্রে যদি এমন একটা লোকেশনে, ফর এক্সাম্পল বনানীর কথা যদি ধরি, বাংলাদেশ ঢাকার অন্যান্য যে লোকেশনগুলো আছে সেটা যেটা আমরা একটু জানি, বনানীর যে স্ট্যান্ডার্ড অফ লাইফ অর কোয়ালিটি অফ লাইফ একটু হাই, রাইট? সো এমপ্লয়িজরাও, ফর এক্সাম্পল দিস ইউনিভার্সিটি এমপ্লয়িজ যারা আছেন তারা একটু মোটামুটি আশেপাশেই থাকে। সো তাদেরকে কী ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে, তারা তাদের কোয়ালিটি অফ লাইফ এনশিওর করার জন্য ওই রকম ফিডব্যাক অর্গানাইজেশন থেকে পাচ্ছে কিনা, ইটস অলসো ইম্পর্টেন্ট। সো কোয়ালিটি অফ লাইফ সেটা প্রোডাক্টের ক্ষেত্রেও যেমন ইম্পর্টেন্ট তেমনিভাবে এমপ্লয়িজদেরকে কতটুকু ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে এবং তাদের কোয়ালিটি অফ লাইফ কীরকম সেটাও এনশিওর করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 4টা ডমিনেন্ট ফ্যাক্টর। আরও কিছু ডমিনেন্ট ফ্যাক্টর আছে যেটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ইম্প্যাক্ট ফেলে। এই তিনটি। প্রক্সিমিটি টু সাপ্লায়ার্স অ্যান্ড রিসোর্সেস আপনি বলেছেন। সাপ্লায়ার কারা? আমার র ম্যাটেরিয়াল যারা দিবে তারা হচ্ছে সাপ্লায়ার। হ্যাঁ, র ম্যাটেরিয়াল দিতে পারে। আচ্ছা, সবসময় কি র ম্যাটেরিয়ালই দেয়? এরকম হতে পারে না। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং কোম্পানির কথা যেহেতু আমরা চিন্তা করছি সো আমরা ধরে নিই হ্যাঁ র ম্যাটেরিয়াল থেকেই দেয়, কিন্তু সামটাইমস সেমি ফিনিশড গুডসও কিন্তু দিতে পারে। সামটাইমস ফিনিশড গুডসও দেয় কিন্তু অর্গানাইজেশন নিজের মতো করে সেই ফিনিশড গুডসটা আবার প্রসেসিংয়ের মাধ্যমে গিয়ে কাস্টমার ডিজায়ার ওয়াইজ তারা কি করে প্রোডাক্টটা প্রডিউস করে, ঠিক আছে? তো সাপ্লায়ার যারা বা রিসোর্স বলতে কি বুঝাচ্ছে? যে র ম্যাটেরিয়াল কিন্তু কাইন্ড অফ রিসোর্স বা একটা প্রোডাকশনের জন্য যত ধরনের ইনপুট প্রয়োজন হয় সব কিছুই কিন্তু রিসোর্স, ঠিক আছে? সো অর্গানাইজেশনের কি করতে হবে? চেষ্টা করতে হবে এই সাপ্লায়ারদের কাছাকাছি থাকা। আপনি কিন্তু অলরেডি বলেছেন যে আদারওয়াইজ ট্রান্সপোর্টেশন কস্টিং অনেক বেড়ে যাবে বা এমনও হতে পারে ট্রান্সপোর্ট করা বা নিয়ে আসা অর্গানাইজেশন পর্যন্ত টাফ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কি করা যায়? সাপ্লায়ারের যতটা কাছাকাছি থাকা যায় অর্গানাইজেশন তত বেশি বেনিফিট পাবে। Firms dependent on imports of bulky, perishable and heavy raw materials emphasize proximity to their suppliers and resources. Bulky বলতে কি বোঝাচ্ছে? Exactly. Perishable কি?
এটা নষ্ট হয়ে যায় খুব সহজেই। আর হেভি র মেটেরিয়ালস, অনেক হেভি যে র মেটেরিয়ালসগুলো আছে এগুলো কিন্তু ট্রান্সপোর্ট করে নিয়ে আসা সহজ না। এই টাইপের যে র মেটেরিয়ালসের অর্গানাইজেশনগুলো কাজ করে তাদের কি করা উচিত? অলওয়েজ সাপ্লায়ারদের কাছাকাছি থাকা উচিত। In such cases, inbound transportation costs become a dominant factor. Transportation costing একটা dominant factor হয়, encouraging such firms to locate facilities near suppliers. এখানে dominant factor হিসেবে কি কাজ করে? ট্রান্সপোর্টেশন যে কস্টিংটা যত বেশি দূরে থাকবে তত বেশি কস্টিং বাড়বে, because the products or raw materials are very heavy in size. Okay? Proximity to the parent company's facilities. এটা বলো, প্যারেন্ট কোম্পানি কাদের বলে? যারা মাদার কোম্পানি। প্যারেন্ট মাদার বানিয়ে দিয়েছে, মাদার, ঠিক আছে। আচ্ছা বুঝি। মেইন যে কোম্পানি যেটা থেকে ধরা যায় ছোট ছোট আরো কোম্পানিগুলো ক্রিয়েট হয়, যেমন আমরা যদি প্রাণের কথা চিন্তা করি, প্রাণের কয়েকটা সাবস্টিটিউট কোম্পানি আছে না, অনেকগুলো আছে। প্রাণের যেমন ফুড বেভারেজ আছে, সিমিলারলি প্রাণ আরএফএল, এই টাইপের প্রাণেরই কিন্তু কয়েকটা সেক্টরস আছে। এমন কিছু ফ্যাসিলিটিস প্রত্যেকটা অর্গানাইজেশনে থাকে যেটা শুধুমাত্র হেডকোয়ার্টারে বা মেইন যেই কোম্পানি সেটাতে থাকে। সব ফ্যাসিলিটিস কিন্তু অনেক অনেক এক্সপেন্সিভ যে ইকুইপমেন্টগুলো আছে যেগুলো প্রোডাকশনে কাজে লাগে সেগুলো নর্মালি কিন্তু ছোট ছোট যে ব্রাঞ্চেসগুলো বা সাবস্টিটিউট কোম্পানিগুলো সেগুলোতে থাকে না। তাহলে প্রোডাকশনে কি ওই মেশিনগুলো কাজে আসবে না? অবশ্যই দরকার। এখানে তাহলে সলিউশন কি? প্যারেন্ট কোম্পানির কাছাকাছি থাকতে হবে। লোকেশনটা এমন জায়গায় হতে হবে যে প্যারেন্ট কোম্পানির যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো যেন তারা ইউটিলাইজ করতে পারে। In many companies, plants supply parts to other facilities or rely on other facilities for management and staff support. These ties require frequent communication and coordination, which can become more difficult as distance increases. Communication টা দরকার হয়, প্যারেন্ট কোম্পানির সাথে ডিরেক্ট কমিউনিকেশনের দরকার হয়। সো এখানে লাস্ট লাইনটা কি বলেছে? যদি কি হয়, দূরত্বটা বেশি হয়, as distance increases, যদি ডিসটেন্সটা ইনক্রিজ হয়ে যায় তাহলে এই কমিউনিকেশন বা কোঅর্ডিনেশনটা মেইনটেইন করা কি হয়ে যায়? ডিফিকাল্ট হয়ে যায়, which can become more difficult. The last one is utilities, taxes and real estate costs. এগুলো কি প্রত্যেক কোম্পানিরই দিতে হয় না? ইউটিলিটি বিল পে করতে হয়, ট্যাক্স পে করতে হয়, রিয়েল এস্টেট কস্ট পে করতে হয়। এগুলোও কিন্তু লোকেশনের সাথে কানেক্টেড। সব জায়গার ইউটিলিটি বিল কিন্তু সেম না, এক এক জায়গায় এক এক রকম। সব জায়গার রেন্ট কি সেম? সো আপনি কোন লোকেশনে আপনার কোম্পানিটা সেট করছেন এবং আপনার কস্টিং কতটুকু বিয়ার করা পসিবল, আপনার প্রোডাক্ট যতটুকু সেল হচ্ছে তার এগেইনস্টে আপনার কস্টিং কতটুকু হচ্ছে, প্রফিট কতটুকু হচ্ছে, সব কিছু ম্যাটার করে আপনি লোকেশন কোথায় রাখবেন। আপনার পার ইয়ার প্রফিট কত বেশি না, কিন্তু তাহলে চাইলে পারবেন হাই রেঞ্জের যেই ইউটিলিটিস ট্যাক্সেস এগুলো বিয়ার করতে? কখনোই কিন্তু পসিবল না। সো যখন লোকেশন সেট করা হবে তখন দেখতে হবে যে আমাদের প্রফিট কেমন হয় পার ইয়ারে এবং সেটার এগেইনস্টে কতটুকু এক্সপেন্সেস হচ্ছে। সেই এক্সপেন্সেসগুলো যদি অনেক হাই হয়ে যায়, সেটা বিয়ার করা পসিবল না, তখন অর্গানাইজেশনের কী করতে হবে? অন্য আরেকটা শিপ এই কস্টিংগুলো হয় এরকম একটা লোকেশনে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে। এই সবগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানির ডমিনেন্ট ফ্যাক্টর। মানে কি? ম্যানুফ্যাকচারিং কোম্পানির লোকেশন সিলেকশনে এই যে ফ্যাক্টরগুলো এগুলো ডমিনেট করে বা প্রভাব বিস্তার করে, এবং এই ফ্যাক্টরগুলোর উপর ভিত্তি করেই ম্যানুফ্যাকচারিং কোম্পানির লোকেশন সিলেক্ট করা উচিত। কোনো পয়েন্টে কারো কোনো প্রবলেম আছে? আমি যে সহজভাবে বুঝালাম এরকম সহজভাবে আপনারা খাতায় লিখবেন। ইভেন আমি কিন্তু স্লাইডে যে কথাগুলো লিখেছি তো যথেষ্ট ইজি ওয়েতে লিখেছি। এবার হচ্ছে সার্ভিসেস। ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে ডমিনেন্ট ফ্যাক্টর একটু বেশি আছে, সার্ভিস কোম্পানির ক্ষেত্রে কম্পারেটিভলি কম। প্রক্সিমিটি টু কাস্টমার্স। ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে কাস্টমারের কথা বলেছে, বলেনি, কিন্তু সার্ভিস কোম্পানির ক্ষেত্রে কাস্টমারের কাছাকাছি থাকা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কি? সার্ভিস কোম্পানির মেইন টার্গেট হচ্ছে কাস্টমারকে সার্ভিস দেওয়া। কাস্টমারের প্রবলেম যে কোনো সময় অ্যারাইজ হতে পারে। এখন যদি তারা কাস্টমারের কাছাকাছি না
থাকে, কাস্টমার ইনস্ট্যান্ট সার্ভিস দিতে পারবে না, দেন কাস্টমারের লোকেশনটাতে এসে সার্ভিসটা নিতে অনেক টাইমের প্রয়োজন হবে। আবার যদি এরকম হয় কাস্টমারকে বলা হয় আচ্ছা আমরা আপনাদেরকে হোম সার্ভিস দিচ্ছি, সেই ক্ষেত্রেও কিন্তু অর্গানাইজেশন থেকে এমপ্লয়ি কাস্টমারের কাছে পৌঁছতেও খুব প্রবলেম হয়ে যাবে। দ্যাটস ওয়াই তারা কি করে, কাস্টমারের কাছাকাছি থাকার চেষ্টা করে। Location is a key factor in determining how conveniently customers can carry on business with a firm. ঠিক আছে? Transportation costs and proximity to markets. এটা তো আমরা বুঝেছি অলরেডি। Transportation cost কি করতে হবে, লোয়ার হতে হবে এবং মার্কেটের কাছাকাছি থাকতে হবে। কিন্তু দেখেন for warehousing and distribution operations, warehouse মানে কি, যেখানে আমরা স্টোর করে রাখবো বা ডিস্ট্রিবিউশন যে সেন্টারগুলো, সেই ক্ষেত্রে transportation costs and proximity to markets are extremely important. With a warehouse nearby, many farms can hold inventory closer to customer, thus reducing delivery time and promoting sales. তাহলে এখানে কি বলেছে, ইনভেন্টরি তারা কি করতে পারে, কাস্টমারের কাছাকাছি হোল্ড করে রাখতে পারে। এটার মাধ্যমে ডেলিভারি টাইমটা রিডিউস করা সম্ভব হয় এবং তারা ইজিলি প্রোডাক্টের মার্কেটিংও করতে পারে। লোকেশন অফ কম্পিটিটরস, it is one of the most important thing or most important dominant factor in service company. Competitor কার, যারা সেম প্রোডাক্ট or similar type of product যারা দিচ্ছে। সার্ভিস কোম্পানির জন্য কম্পিটিটরের লোকেশন জানা কেন ইম্পর্টেন্ট? আমি যদি আমার অ্যাবসেন্স হচ্ছে আমার কম্পিটিটরের অ্যাডভান্টেজটা নিয়ে নেবে। হ্যাঁ, এটা নিবে। একটু एग्जांपल দিই, আপনার কম্পিটিটর যে সিচুয়েশনে অলরেডি লোকেটেড, আপনি যদি তার পাশের বিল্ডিং এ গিয়ে আপনার লোকেশনটা সেটআপ করেন, তখন কি আপনার কাস্টমার স্প্লিট হয়ে যাবে না? আপনার আগে স্টাডি করতে হবে আপনার কম্পিটিটর কোথায় কোথায় আছে এবং আপনার কম্পিটিটর কতটুকু এলিজিবল টু সার্ভ ইওর কাস্টমার্স অর কতটুকু কম্পিটিটিভ টু সার্ভ দ্য কাস্টমার্স। যদি এরকম হয় তারা অত বেশি কম্পিটিটিভ না, তাহলে ইউ ডোন্ট নিড টু ওয়ারি। কিন্তু যদি তারা খুবই ভালো কম্পিটিটর হয়, তাহলে তাদের পাশাপাশি লোকেশন সেটআপ করা মানে নিজের প্রোডাক্টের কাস্টমার হারিয়ে ফেলা। সো সার্ভিস কোম্পানির ক্ষেত্রে যখন লোকেশন সেটআপ করা হবে, তখন অবশ্যই কম্পিটিটরের লোকেশনটা আগে স্টাডি করা প্রয়োজন। One complication related to estimating the sales potential of different locations is the impact of competitors. কতটুকু সেল হবে সেটা কিন্তু কম্পিটিটরের উপরেও ডিপেন্ড করে। Management must not only consider the current location of competitor, শুধু যে কারেন্ট লোকেশনে কম্পিটিটরের তারা কনসিডার করবে বিষয়টা এমন না, but also try to anticipate their reaction to the firm's new location. ফার্মের নতুন লোকেশনে কম্পিটিটররা কিভাবে রিঅ্যাক্ট করবে সেটা নিয়েও কিন্তু তাদের ইন্টারপ্রেট করতে হবে বা অ্যান্টিসিপেট একটা ধারণা করতে হবে। তার মানে কি, কম্পিটিটর অলরেডি একটা লোকেশনে আছে, এখন যে কোম্পানি চেষ্টা করছে নতুন একটা লোকেশন সেট আপ করবে, তাদের কি রাখতে হবে মাথায়, কম্পিটিটররা যে লোকেশনে আছে সেটা তো আছে, কিন্তু নতুন অর্গানাইজেশনের নতুন যে লোকেশনটা সেইটাতে তারা কিভাবে রিঅ্যাক্ট করবে কম্পিটিটররা, সেটাও তাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। Avoiding areas where competitors are already well established often pays off. অলরেডি এমন টাইপের লোকেশন যেখানে কি কম্পিটিটররা ওয়েল এস্টাবলিশড, সেই লোকেশনগুলো যদি অ্যাভয়েড করা হয়, সামটাইমস ইট অফেন pays off. Okay? Dominant factors in services. This is the last factor, site specific factor. আগে এটা আমরা একটু পড়ে নেই, দেন বুঝাচ্ছি। Retailers also must consider the level of retail activity, residential density, traffic flow and site visibility. এই প্রথম লাইনটা দিয়ে আমি আপনাদের একটু বুঝাই। রিটেইলার্স মানে কি, খুচরা বিক্রেতা। খুচরা বিক্রেতাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে, বা অর্গানাইজেশনের যে সার্ভিসেসগুলো খুচরা যেই সেলাররা আছে বা খুচরা যে সার্ভিস প্রোভাইডাররা আছে তারা যে দিবে, তারা কতটুকু ইজিলি কাস্টমারকে সার্ভিসটা প্রোভাইড করতে পারবে, ইট ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ কি, রেসিডেন্সিয়াল ডেন্সিটি কতটুকু, রেসিডেন্সিয়াল ডেন্সিটি মানে কি, ঘনত্ব কতটুকু। এমন একটা লোকেশনে যদি আপনি আপনার ফ্যাসিলিটিটা সেট আপ করেন যেখানে খুব একটা মানুষ থাকে না, সেখানে কি আপনি কাস্টমার পাবেন? পাবেন না। ট্রাফিক ফ্লো কেমন, খুবই যানজট
যানজট, ফর এক্সাম্পল আপনি কোনো একটা রোডের কর্নার সাইডে বা মেইন রোডের বলে না মোড়, কয়েকটা রাস্তার মোড়, আমরা তো এরকম বলি কর্নার, ওখানে সেট আপ করেছেন। ওখানে কিন্তু ট্রাফিক ফ্লোটা হয়, ঠিক আছে, কিন্তু আপনি এমন একটা লোকেশনে সেট আপ করেছেন যেখানে ট্রাফিক সবসময় স্টাক হয়ে থাকে হিউজ টাইম। কোনো একটা কাস্টমার যদি আপনার অর্গানাইজেশনে এসে সার্ভিসটা নিতে চায়, সে কি ইজিলি আপনার অর্গানাইজেশনে আসতে পারবে? হি উইল টেক আ লট অফ টাইম। ট্রাফিক ফ্লোটা যত বেশি হবে, কাস্টমার ফ্রিকোয়েন্সি কিন্তু তত বেশি হবে। এখানে একটা ছোট এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল একটা লাইনে 3 জন কাস্টমার আছেন, ট্রাফিকে আছেন। এখন ট্রাফিক ফ্লোটা যদি খুব ফাস্ট হয়, তাহলে 3 জন কাস্টমার ইজিলি ওই রোডটা কভার করে আপনার অর্গানাইজেশন চলে আসতে পারবে না। কিন্তু ট্রাফিক ফ্লোটা যদি স্টাক হয়ে থাকে, একজন কাস্টমার আসলো, হিউজ একটা টাইম পর আরেকটা কাস্টমার আসবে, হিউজ একটা টাইম পর আরেকটা কাস্টমার আসবে। দ্যাট মিনস ট্রাফিক ফ্লো এর সাথে কিন্তু আপনার কাস্টমার ফ্লো কানেক্টেড। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ সাইট ভিজিবিলিটি। সাইট ভিজিবিলিটি মানে কি বোঝাচ্ছে? মানে আমি আমার মানে লোকেশন, আমার যে বিজনেসটা সেই জায়গাতে সেট আপ করে যেখান থেকে হচ্ছে দেখা যায়, যদি দেখাই না দৃশ্যমান কতটুকু, এক্স্যাক্টলি। ছোট একটা এক্সাম্পল দিই। আমাদের আমরা রাস্তা দিয়ে যখন দেওয়া যায়। আমরা যখন কোন একটা শপিং মলে যাই, আমরা কোন শপটাতে বেশি ঢুকি বা কোন শপটায় চলে যাই? যেই শপটাতে আমরা ইজিলি মানে যেতে পারি বা দেখা যাচ্ছে না কর্নারের একটা শপ। কর্নার শপগুলো কিন্তু অলওয়েজ কি হয়, তারা কাস্টমার কম পায়। এই জন্য কি সাইটটা আপনি অর্গানাইজেশন কোথায় সেট আপ করছেন, সেটার সাইট ভিজিবিলিটি, দৃশ্যমানতা, দেখা যাচ্ছে কতটুকু, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের ভার্সিটিতে বলা যায়, মানে এখন হচ্ছে আগে যখন ছিল কিছুদিন আগেও ইউনিভার্সিটি স্কলারশিপ চেঞ্জ করা, কিন্তু সাউথ ইস্টের বিল্ডিংটা নেওয়ার পরে যখন হচ্ছে এয়ারপোর্ট রোডে যখন যায়, তখন ডান দিকে ওই দেখে ইজিলি দেখা যায়। বোঝা যায়। ঠিক আছে, এখন কি করা হয়, ডিনোট করা বা আইডেন্টিফাই করাটা অনেক সহজ হয়। সো যখন তারা কি করবে, লোকেশন সেট আপ করবে, তখন এই সাইট স্পেসিফিক বিভিন্ন ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট। এটা আমরা ডিটেইলস যাব না, জাস্ট এতটুকু দেখলেই হবে। আচ্ছা, রেস্টুরেন্টের এখানে একটা এক্সাম্পল আছে, আমি আরেকটা লাইন বলছি, দেখেন। Retail activity in the area is important because shoppers often decide on impulse to go shopping or to eat in a restaurant. Traffic flows and visibility are important because customers arrive in cars. Sometimes management considers possible traffic tie-ups, traffic volume and direction by time of day, traffic signals, intersections যেখানে ক্রস হয়, অনেক ইন্টারসেকশন মানে কি, মিড যে পয়েন্টটা যেখান থেকে ট্রাফিকটা ছাড়ে, আচ্ছা, and the position of the traffic medians, এই সব কিছুই কি সাইট স্পেসিফিক ফ্যাক্টরের আন্ডারে চলে আসে। ঠিক আছে, কোনো পয়েন্টে কার কোনো সমস্যা আছে? দিস ইজ দ্য ম্যাথ। খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ। এখানে আপনার আমি একটু ম্যাথটা ডিফাইন করি। এই যে 7টা পয়েন্ট, এগুলো দেখেন লোকেশন ফ্যাক্টর, যা আমরা অলরেডি দেখে এসেছি। লেবার, ক্লাইমেট, quality of life, transportation system, proximity to market, proximity to material, taxes, utilities, এই ফ্যাক্টরগুলো আমরা এতক্ষণ পড়ে এসেছি না? আচ্ছা, ফ্যাক্টর ওয়েট। ফ্যাক্টর ওয়েট বলতে বোঝাচ্ছে কতটুকু ওয়েট এক একটা ফ্যাক্টর ক্যারি করে, ঠিক আছে? আর এইখানে কয়টা লোকেশনের ফ্যাক্টরস দেওয়া আছে? 4টা। আপনাদের অ্যাকচুয়ালি কাজটা কি? আপনাদের দেখতে হবে এই 4টা লোকেশনের মধ্যে অর্গানাইজেশন কোন লোকেশনটা সিলেক্ট করবে। অর্গানাইজেশনের কাছে অনেক অপশন থাকে না? অনেক অপশনের মধ্যে কোন লোকেশনটা সিলেক্ট করবে সেটা ক্যালকুলেট করার কাজটাই হচ্ছে আপনাদের। এখন আমরা কোন লোকেশন সিলেক্ট করব যেটার ওয়েট এভারেজটা সবচাইতে বেশি হবে, এখন সেটা আমরা কিভাবে বের করব? এটাতে কোনো সমস্যা আছে? কোশ্চেনটা দেখেন, ক্যালকুলেট দ্য ওয়েটেড স্কোর ফর ইচ লোকেশন। প্রত্যেকটা লোকেশনের ওয়েটেড স্কোর বের করতে হবে এন্ড আপনাকে রেকমেন্ড করতে হবে which লোকেশন ইজ প্রিফারেবল বা কোন লোকেশনটা অর্গানাইজেশনে সিলেক্ট করা উচিত। হিয়ার ইজ দ্য সলিউশন। একই জিনিসই কিন্তু মনে হচ্ছে না? কিন্তু এখানে কিভাবে বের করব? সি প্রিফারেবল, বাট আমরা এটা কিভাবে ক্যালকুলেট করব আমি একটু বলছি। দেখেন, প্রবলেমে যাবেন, আপনাদের এই যে টেবিলটা এটা দেওয়া থাকবে, আপনাদের এই সেম টেবিলটা আরেকবার এখানে ড্র করতে হবে। দেন দেখেন লোকেশন ফ্যাক্টর, ফ্যাক্টর ওয়েট, এই দুটো সেম।
লোকেশন ফ্যাক্টর, ফ্যাক্টর ওয়েট এগুলো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোনটা? এ বি সি ডি এর যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো আমরা কিভাবে চেঞ্জ করব? এ তে কত দেওয়া আছে? 100 কিভাবে পেয়েছি? এই যে এ তে 5 দেওয়া আছে এবং 20 দেওয়া আছে, এটা মাল্টিপ্লাই করে আমাদের যেটা আসবে সেটা আমরা এখানে বসিয়ে দেব। মানে কি এখানে যে ওয়েট ফ্যাক্টরগুলো আছে সেগুলো প্রত্যেকটা ইচ লোকেশনের ফ্যাক্টরের সাথে মাল্টিপ্লাই করব। দ্যাটস ইট। দেখেন প্রত্যেকটা পরেরটা ধরি 16 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে কত হয়? 32 32। আবার 16 এর সাথে পরেরটা দেখেন 3 মাল্টিপ্লাই করলে হয় 48। এভাবে আমাদের কি করতে হবে? এ বি সি ডি এর যতগুলো ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরের এগেইনস্টে লোকেশন ফ্যাক্টর যতগুলো আছে এবং সেটার ওয়েট সবগুলো মাল্টিপ্লাই করে এই টেবিলটা শেষ করতে হবে। দেন কাজ ভার্টিক্যালি এ তে যতগুলো আছে কলাম ওয়াইজ আমরা সবকিছু সাম আপ করে দিব। বি তে আছে যতগুলো, সি তে আছে, ডি তে আছে, সবগুলো যোগ করার পর এখানে টোটালটা আসবে। ক্যালকুলেশনটা বুঝেছেন? একেবারে ইজি। জাস্ট ফ্যাক্টরের সাথে ফ্যাক্টর ওয়েটটা, প্রত্যেকটা লোকেশনের ফ্যাক্টরের সাথে ফ্যাক্টর ওয়েটটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা এই টেবিলটা পেয়ে যাব। এটা ডান করার পর আপনাদের নিচে কমেন্ট করতে হবে বেসড অন ওয়েটেড স্কোরস লোকেশন সি ইজ the preferred site and it is recommended. কেন আমরা লোকেশন সি চুজ করেছি? কারণ it has the highest weighted average score. যতগুলো লোকেশন থাকবে, এখানে 3টা লোকেশন, 4টা লোকেশন আছে, আপনাদের 3টা থাকতে পারে, 5টাও থাকতে পারে। সবগুলো লোকেশনের মধ্যে আমরা যেটার ওয়েট এভারেজটা সবচেয়ে বেশি পাবো সেটাই হবে আমাদের সিলেক্টেড লোকেশন। Is there any problem in this math? কেউ বোঝেননি এমন কেউ আছেন? You can raise question. না ওই স্কোরের লোকেশন স্কোরটা কিভাবে পেলো? মানে সেখানে কোশ্চেনের মধ্যে আপনি দিলেন যে কোশ্চেনে যাচ্ছি। হ্যাঁ, এই বেড়ে এটা দেওয়া থাকবে। মানে এটা নাম কিভাবে আসে প্র্যাকটিক্যালি আর কি? এটা অর্গানাইজেশন তাদের লোকেশন ওয়াইজ তারা এগুলো সিলেক্ট করে। ঠিক আছে, এটা সার্ভের মাধ্যমে আসে। তারা বিভিন্ন দেখা যায় তারা, আমি একটু আগে যখন বললাম তারা এই যে ফ্যাক্টরগুলো দেখলো, ফ্যাক্টরগুলো কিন্তু প্রত্যেকটা ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট এগুলোর উপর সার্ভে করে। সার্ভে করার পর তারা প্রত্যেকটা লোকেশনের এই ফ্যাক্টরসগুলো সিলেক্ট করে, পয়েন্ট দেয়। প্রত্যেকটা ফ্যাক্টরকে কি করে? পয়েন্ট দেয়। এই ফ্যাক্টরগুলোকে পয়েন্ট দেওয়ার পরে দেন তারা আলটিমেটলি ক্যালকুলেশন করে বের করে যে তারা কোন লোকেশনটা সিলেক্ট করবে। ঠিক আছে, এটা তারা অ্যাকচুয়ালি সার্ভের মাধ্যমে, কারণ লোকেশন সেটআপ যেহেতু প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট, অর্গানাইজেশনগুলো কি করে? লোকেশন সেটআপের জন্য হিউজ সময় দেয়। এটার জন্যই দেখা যায় যে তারা 3-4 বছর সময় নিয়ে দেন আলটিমেটলি একটা লোকেশন সেটআপ করে, কারণ লোকেশনটা তাদের বিজনেস অপারেশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আই হোপ এখন আপনাদের এই ম্যাথে আর কোনো প্রবলেম নেই। এই ম্যাথটা কিন্তু আপনাদের ফাইনালে থাকবে। ঠিক আছে, হয়তো ফ্যাক্টর যে স্কোরগুলো সেগুলো নিউমেরিক্যাল ভ্যালুগুলো চেঞ্জেস থাকতে পারে, বাট এই সেম ম্যাথ আপনাদের ফাইনালে থাকবে। এই ম্যাথটা খুবই সহজ। প্রোডাক্টিভিটির যে ম্যাথটা, লেবার প্রোডাক্টিভিটি, মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি, সেখানেও দেখা যায় অল্প কিছু ক্যালকুলেশন আছে, বাট এটা একেবারেই সিম্পল। সো আপনারা এই ম্যাথটা সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করুন। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার। থ্যাংক ইউ ভেরি মাচ।